আমার এই পিছনের দুর্গটা হচ্ছে 1000 বছরের পুরাতন। কাশান সিটিটা দেখা যাচ্ছে। স্বাগত সবাইকে আরও একবার কাশান ইরান থেকে। আমি তাওহিদ এবং আপনারা দেখছেন আমার ট্রাভেল চ্যানেল এভারগ্রিন ট্রাভেলার বিডি। কাশান মরুভূমির ধারে এক সবুজ ও ওয়েসিস শহর, যেখানে ইতিহাস ও সংস্কৃতি মিশে গেছে জীবনের প্রতিটি কোণে। মোহাম্মদী নামের গোলাপের সুগন্ধে মাতোয়ারা কাশানের বাতাস, একটা শহর যেখানে ইতিহাস আর সংস্কৃতি যেন এখনো বেঁচে আছে প্রতিটি ইটের গায়ে, প্রতিটি গলির নিঃশ্বাসে আর প্রতিটি চায়ের কাপের চুমুকে। কাশান এমন একটি শহর যাকে দেখে মনে হয় সময় যেন সেখানে থেমে আছে। মরুভূমি আর পাহাড়ের মাঝখানে গড়ে ওঠা এই শহর হাজার বছরের পুরনো এবং চলমান ধারাবাহিক সভ্যতার এক জীবন্ত গল্প। তো চলুন শুরু করা যাক। কাশানে আসার পর থেকে আমি শুধু এভাবে ঘুরেই দেখে যাচ্ছি। একের পর এক সিলেক্টেড জায়গাগুলি ঘুরে দেখার কারণে সময় করে দুপুরের খাবারই খাওয়া হয়নি। এখন আমার এতটা ক্ষুধা লেগেছে যেন হেঁটে যেতেই কষ্ট হচ্ছে। ম্যাপে যে কয়টা সিলেক্টেড জায়গা দেখতে পাচ্ছেন তার অধিকাংশই দেখা শেষ হয়ে গেছে, আর বাকি যে দুই একটা আছে খাবার খাওয়ার পরে ওদিকটায় যাব। এখানে জিপিআরএস প্রপারলি কাজ করছে না, তাই আমি এই ম্যাপ থেকে মুজাফফর ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট খুঁজে বের করার চেষ্টা করছি, যেখানে কাশানের কিছু বিখ্যাত খাবার টেস্ট করব। চারদিকের লেখাও হচ্ছে পার্সিয়ান, যার আমি কিছুই বুঝতে পারছিলাম না। পরবর্তীতে এই ভদ্রলোক আমাকে কনফার্ম করলো যে এটাই মুজাফফর রেস্টুরেন্ট। মেনু পরে আসলে আমি ক্লিয়ার হতে পারছিলাম না যে কোন খাবারটি আমার অর্ডার করা উচিত, কোন খাবারটির কি নাম, এখানের বিখ্যাত খাবার কোনটি, কোনটা টেস্ট কিরকম, কিংবা কোনটা কিভাবে তৈরি হয়েছে, এগুলি আমার একটু বোঝার দরকার ছিল। তাই আমি একজনকে ডেকে আনলাম। সে আমাকে বলল যে তুমি একটু ওয়েট করো, আমি আর একজনকে পাঠাচ্ছি যে ভালো ইংরেজি বলতে পারে, প্লাস হচ্ছে তোমাকে এই ব্যাপারে হেল্প করবে। তো আমি এখন তার আসার জন্য ওয়েট করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইরানের যে ঐতিহ্যবাহী রীতি মেনে ওরা যে বসে খায়, সে বসে খাওয়ার জায়গা এটি। এখানে চেয়ার টেবিলও আছে, অপশনাল, আপনি যেটা ইচ্ছা বসতে পারেন। তো আমি যেহেতু একা ছিলাম তাই এই বিশাল একটি জায়গা দখল না করে চেয়ার টেবিলেই বসে পড়লাম। এই বিল্ডিংটি হচ্ছে একটি পুরনো পার্সিয়ান বাড়ি, যা বর্তমানে রেস্টুরেন্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে, যেখানে রয়েছে রিয়েল ইরানিয়ান এনভায়রনমেন্ট এবং সেখানে বসে আপনি ইরানের ঐতিহ্যবাহী আসল খাবারের স্বাদ নিতে পারবেন। We say gushtu lubia. Gushtu lubia? It's a traditional food of Kashan. তো আমাকে ওদের ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে বলল এবং আমি অর্ডার করলাম গোশত বি লোবিয়া। এটি হচ্ছে কাশানের খুবই বিখ্যাত একটি খাবার। ভেড়ার মাংস এক ধরনের বিন দিয়ে তৈরি করা হয় একটা কারি, আর সাথে আপনি রুটি কিংবা রাইস নিতে পারেন। আমি রাইস নিয়েছিলাম, আর ও আমাকে একটি ড্রিঙ্কস পছন্দ করে দিয়েছিল যেটা কাশানের খুবই বিখ্যাত। তো এখন খাবারের অর্ডার করে আমি ওয়েট করছি। তো হচ্ছে এই ড্রিঙ্কসটাও আমাকে চুজ করে দিল। এখানে হচ্ছে ওদের ট্র্যাডিশনাল বিভিন্ন ফ্লাওয়ার আছে, গোলাপের একটা নির্যাস, সাথে আরও বিভিন্ন ধরনের জাফরান, তারপর হচ্ছে সিয়া সিড জাতীয় কিছু দেওয়া আছে। মানে স্মেলটা হচ্ছে অসাধারণ এবং টেস্ট ডিফারেন্ট, কিছুটা হানি টাইপের। ওকে, এই হচ্ছে আমার খাবার, কাশানের খুবই বিখ্যাত এবং জনপ্রিয় ফুড গোশত বি লোবিয়া। এই কারিটি তৈরি করা হয়েছে ভেড়ার মাংসের সাথে কয়েক ধরনের ডাল মিশিয়ে। এখানে কোনো ঝাল, তেল কিংবা অতিরিক্ত মশলা ছিল না। মোটামুটি ভালোই লেগেছিল, তবে একটু মাংস থেকে ভেড়ার গন্ধ আসছিল। কারির চেয়ে রাইসটা বেশি ভালো লেগেছে। ওরা রাইসটা একটু শক্ত পোড়া পোড়া ভাবে তৈরি করে, যেখানে জাফরানের ব্যবহার ছিল, বেশ কয়েক ধরনের ডাল মেশানো ছিল। রাইসটা অনেক ভালো লেগেছে কারির চেয়ে অ্যাটলিস্ট। তবে সবচেয়ে বেশি
ভালো লেগেছে ড্রিঙ্কসটা অসাধারণ, চমৎকার ফুড এক্সপিরিয়েন্স, সাথে ওদের বন্ধুসুলভ আচরণ, আতিথেয়তা সবকিছু মিলিয়ে কাশান একটি স্মরণীয় মুহূর্ত। খাবার শেষ করে আমি এখন বেরিয়ে পড়ব জালালি ক্যাসেল দেখার জন্য। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর কাশানের বিকালটা হচ্ছে অসাধারণ। এখানে বেশ কয়েকটা জায়গা আছে সানসেট এনজয় করার জন্য। কেউ হয়তো গাড়ি নিয়ে একটু দূরে চলে যায় মরুভূমির বুকে সূর্য ডোবার দৃশ্য দেখার জন্য, এবং কাছে আরেকটি জায়গা আছে জালালি ক্যাসেল, যেখানে আমি জয়েন দেব। আমি এখন সুলতান বাথ হাউসের সামনে আছি, যা কাশানের খুবই জনপ্রিয় একটি জায়গা। 5টা বাজার কারণে এটি অলরেডি বন্ধ হয়ে গেছে, তাই ভিতরে যাওয়া যাচ্ছে না। তবে সমস্যা নেই, কালকে মর্নিংয়ে এখানে আসবো, অথবা আরও একটি বাথ হাউস আছে, যে কোনো একটি দেখে নেব। কাশানের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু উৎকৃষ্ট মানের গোলাপ চাষের জন্য বেশ উপযোগী। এখানেই পাওয়া যায় সুগন্ধ এবং সৌন্দর্যে পৃথিবীর সেরা হিসেবে বিবেচিত গোলাপ গুলে মোহাম্মদী। এই গোলাপের চোখ জুড়ানো সৌন্দর্য এবং মন মাতানো সুঘ্রাণের জন্য এখানের লোকজন ভালোবেসে প্রিয় নবীন নামে এর নামকরণ করেছে। তবে এই গোলাপের আসল উৎপত্তি স্থল ছিল সিরিয়ার দামেস্ক, যার কারণে একে দামেস্ক রোজ হিসাবেও ডাকা হয়। 1000 বছর আগে পার্সিয়ানরা এই গোলাপের চাষ শুরু করেছিল, পরে তা ছড়িয়ে পড়ে তুরস্ক, ভারত এবং বিশেষ করে ইরানের কাশান শহরে। কাশান আজ এই গোলাপের রাজধানী হিসেবেই পরিচিত। আমি এখন এসেছি একটি গোলাপ জল তৈরির কারখানাতে, যেখানে দেখব কাশানের গর্ব সেই বিখ্যাত রোজ ওয়াটার কিভাবে তৈরি হয়। প্রথমে 30 কেজি সুগন্ধি গোলাপ এবং তার সাথে ডাবল পরিমাণে পানি অর্থাৎ 60 লিটার পানি যোগ করে এই চুল্লি বা চেম্বারে রেখে ওরা ফুটাতে থাকে। একটা সময় জলীয় বাষ্প তৈরি হয়ে এই পাইপের ভিতর দিয়ে প্রবাহিত হতে থাকে। শীতল পানি প্রবাহিত করার মাধ্যমে সেই জলীয় বাষ্পকে তরলে পরিণত করে অন্য আরেকটি চেম্বারে সংরক্ষণ করা হয়, আর এভাবেই তৈরি করা হয় কাশানের বিখ্যাত গোলাপ জলের। তবে প্রথমে যদি গুণগত মান ভালো না হয়, তবে পুরো প্রক্রিয়াটি ওরা আবার রিপিট করে, আর এভাবেই নিশ্চিত করে কাশানীয় গোলাপ জলের উৎকৃষ্ট মানের। এখন আমার ফিল হচ্ছে যে আমি হাজার হাজার ফুটন্ত গোলাপের বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি। এতটা সুগন্ধ চারদিকে ছড়িয়ে আছে। গোলাপ জল পরবর্তীতে এই কন্টেনার করে ওরা বাজারজাত করে। আমরা গোলাপ জলের ব্যবহার করে আসছি, দেখে আসছি, কিন্তু সেই গোলাপ জল যে কিভাবে তৈরি হয় তা কখনোই দেখা হয়নি। তো কাশানে এসে কাশানের বিখ্যাত সেই গোলাপ জল তৈরির প্রক্রিয়া দেখতে পারলাম এখানে, যা ছিল আমার জন্য নূতন এবং খুবই চমৎকার একটি এক্সপিরিয়েন্স। কিন্তু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমি যাচ্ছি জালালি দুর্গে, কাশানে কিছু স্মরণীয় এবং সেরা সময় কাটানোর জন্য। 1000 বছরের পুরনো মাটি দিয়ে তৈরি এই জালালি ক্যাসেল। মানুষ এখানে শেষ বিকেলে চলে আসে চমৎকার সূর্য ডোবার দৃশ্য দেখার জন্য। পাশেই রয়েছে অনেক বড় এরিয়া জুড়ে সবুজ ঘাসের কার্পেটে মোড়ানো একটি দৃষ্টিনন্দন পার্ক। মরু উদ্যান খ্যাত কাশান নগরীর এই জায়গাটায় এতটা বাতাস বইছিল যা আমাকে অবাক করছিল। নর্মালি কোনো মরুভূমির শহরে এতটা নির্মল বাতাস থাকার কথা নয়, কিন্তু কাশান যেন আসলেই এক্সেপশনাল। সৃষ্টিকর্তা 2 হাত ভরে দিয়েছে ইরানকে। চারদিকটা এতটা প্রশান্তিময় যেন মনে হচ্ছে মুহূর্তের ভিতরে অন্য কোনো একটি জগতে চলে যাচ্ছি।
আমার এই পিছনের দুর্গটা হচ্ছে 1000 বছরের পুরাতন, যেটা এখনও আবহাওয়া ঝড়ঝাপটার সাথে যুদ্ধ করে এতটুকু টিকে আছে। আর এখানে হচ্ছে মানুষ আসে মূলত সূর্য ডোবার দৃশ্য দেখার জন্য, কারণ যখন সূর্য ডুবে যায় ওয়েদার যদি ভালো থাকে খুবই সুন্দর একটা ভিউ, এখানে একটা লাইটিংয়ের মতন অবস্থা তৈরি হয়, যেটা মানুষ অনেক এনজয় করে। আর আমি যে ওই দিয়ে হাঁটছি এটা মূলত একটা পার্কের মতো, তো এখানে মানুষ বসে গল্প করে, নিরিবিলি একটা শান্তির জায়গা, খুব সুন্দর বাতাস আছে। কিন্তু এখন যে বাতাস ছাড়ছে দেখা যায় ধুলো বালি মানে উড়িয়ে একদম সাদা বানায় দিচ্ছে চারদিকটা। আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এই বিশাল দুর্গটি যেন ইতিহাসের এক নীরব প্রহরী। 1000 বছর থেকে কত শত যে গল্প জমা আছে এই দুর্গের দেওয়ালে, মানুষের হাসি কান্না সবকিছুই যেন এখানে বন্দী হয়ে আছে। আমি এতক্ষণ দুর্গের বাইরের অংশে ঘোরাঘুরি করেছি। অনেক দূরে আসার পরে একটি গেট দেখা যাচ্ছে ভিতরে যাওয়ার জন্য, তো আমি এখন দুর্গের ভিতরের অংশে যাব এবং ওদিকটা ঘুরে দেখব। দুর্গের ভিতরের বর্তমান অবস্থা, যেখানে আমরা কৃষি জমি দেখতে পাচ্ছি। এই এরিয়াটা হচ্ছে কাশান শহরের একদম দক্ষিণ পূর্ব প্রান্তের শেষ অংশে অবস্থিত। এরপরে শুরু হয়েছে বিশাল এক মরুভূমির। দুর্গের বাইরের অংশে দুই একজন লোকালের সাথে দেখা হলেও ভিতরের অংশ ছিল একদমই জনমানবহীন। তবে সেজন্য আমার কিন্তু ভয় লাগছে না, কারণ আমি জানি ইরানের আইন অনেক কঠোর। ইরানে আমি ছিলাম 9 দিন এবং এই অল্প সময়ে অনেক জায়গা ঘুরে বেরিয়েছি, কিন্তু একটা মুহূর্তের জন্য একজন সলো ট্রাভেলার হিসাবে ইনসিকিউর ফিল করিনি। জনমানবহীন এই মরুভূমির প্রান্তরে এসে অনেকটা অবাক হয়ে গেলাম একজন নেদারল্যান্ডের ভদ্রলোকের সাথে দেখা পেয়ে। ওনার সাথে পরিচিত হয়ে জানতে পারলাম উনি সাইকেল এবং তাঁবু নিয়ে বেরিয়ে পড়েছেন বিশ্ব ভ্রমণে। সংক্ষিপ্ত গল্প হলো এবং ওনাকে বাংলাদেশে বেড়াতে আসার আমন্ত্রণ জানালাম। আমার আসলে ওনাকে খুবই হিংসে হচ্ছিল যে আমিও যদি ওনার মতন একটি এভাবে লাইফ লিড করতে পারতাম তাহলে আমার জীবনটা কতই না রোমাঞ্চকর হতো। খুবই কম খরচে এবং অনেকটা বিনা বাধায় উনি বিশ্ব ভ্রমণ করছেন। এক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের পাওয়ারলেস পাসপোর্ট। ওনারা অনেক দেশেই ভিসা অনারাইভেল পায় এবং অনেক দেশে ভিসারই দরকার হয় না, যা আমাদের ক্ষেত্রে সম্ভব নয়। আপনাদেরকে এখন আমি দেখাবো কাশানের আরেকটি বিষয়, জালালি ন্যাচারাল রেফ্রিজারেটর। বিদ্যুৎ না থাকাকালীন সময়ে মানুষ বরফ সংরক্ষণের জন্য এই বিশাল কাঠামোটি বানিয়েছিল। প্রকৃতির সহায়তায় কিভাবে এত বুদ্ধিদীপ্ত কিছু করা সম্ভব তা কাশানে আসলেই দেখতে পারবেন। প্রাচীন পার্সিয়ানদের এক বিস্ময়কর উদ্ভাবন এটি। অনেকটা শামুকের মতো দেখতে গম্বুজাকৃতির বিশাল এই কাঠামোটি পুরো কাদামাটি ও খড়ের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরের অংশে বিশেষ বায়ু চলাচলের ব্যবস্থা আছে, যা
বাইরের গরম বাতাসকে ঠেকিয়ে রেখে ভিতরটা ঠান্ডা রাখে। শীতকালে পানি জমিয়ে বরফ তৈরি করা হতো, তারপর সেই বরফ গরম মৌসুমে সংরক্ষণ করা যেত মাসের পর মাস। একে বলা হয় পার্সিয়ানদের প্রাচীন কুলিং সিস্টেম। এটি কাশানের মানুষের প্রাচীন জ্ঞান ও প্রকৃতি নির্ভর প্রযুক্তির প্রতীক, যা আজও দাঁড়িয়ে আছে ইরানিয়ানদের ঐতিহ্যবাহী স্থাপত্য জ্ঞানের সাক্ষী হয়ে। ধ্বংসপ্রাপ্ত এই দুর্গের দেওয়াল বেয়ে উপরে উঠছি, আর মনে হচ্ছে আমি যেন সময়ের ভিতর দিয়ে হেঁটে সেই শুরুর দিকটায় চলে যাচ্ছি। এটি কাশান শহরের অন্যতম প্রাচীন দুর্গ, যার ইতিহাস প্রায় 10ম শতাব্দী পর্যন্ত বিস্তৃত ছিল। এই জালালি দুর্গটি সেলজুক এবং পরবর্তীতে সাফাবি যুগে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্র ছিল। মূলত কাঁচামাটি, কাদা আর খড়ের মিশ্রণে ওই সময়কার প্রচলিত অ্যাডোব আর্কিটেকচার প্রযুক্তির মাধ্যমে এটি তৈরি করা হয়েছিল। মোটা দেওয়াল, গোলাকার টাওয়ার আর উঁচু প্রাচীর শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। এই দুর্গ কাশানের অতীত যুদ্ধ ও প্রতিরক্ষার প্রতীক, যা বর্তমানে ইতিহাস প্রেমী আর আমার মতন ট্রাভেলার্সদের জন্য খুবই জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। বিকেলে যখন সূর্যের আলো তির্যকভাবে কাশান শহরের উপরে পড়ে, তখন এই দুর্গের উপর দিয়ে অসাধারণ কাশানের একটি প্যানোরামিক ভিউ দেখা যায়। একটু পরপর এখানে ওয়েদার চেঞ্জ হয়। এতক্ষণ ছিল অনেক গরম, কিন্তু এখন যে বাতাসগুলি আসতে আসছে দূর থেকে অনেক ঠান্ডা বাতাস। ওকে, এই পার্ক হয়ে আমি হেঁটে আসছি কিছুক্ষণ আগে, ওই যে ওদিক থেকে। আমি এখন উপর থেকে কাশান সিটি প্লাস দুর্গের যে অবশিষ্ট অংশ আছে এগুলি দেখার চেষ্টা করছি। মাটির তৈরি, এখানে যদি বৃষ্টি হয় এগুলি পিচ্ছিল হয়ে যাবে, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। কখন হুটহাট হতে পারে, বছরে একবার বা দুবার। আর ও বলল যে ওই ছেলেটা যে এখানে লোকাল, ও বলল যখন এখানে শীত পড়ে তখন এমনও হয় যে -3-4 মতন তাপমাত্রা নেমে যায়, তখন অনেক শীত পড়ে। তো আমি জিজ্ঞেস করলাম স্নোফল হয় কিনা, বলতেছে এখন হয় না, তবে অনেক আগে কোনো এক সময় হয়তো এখানে স্নোফল হতো, সেই তেহরানের মতো। যেহেতু ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব কিছু মানে নূতন করে আর কি ওরা আবিষ্কার করছে। মাউন্টেনটা আবার ঢেকে যাচ্ছে, কিছুক্ষণ পরপর মাউন্টেন দেখা যায়, আবার কিছুক্ষণ পরপর ঢেকে যায়। আপনাদের একটু ওদিকটা দেখাই, কাশান সিটিটা। আমি এখন এখান থেকে নেমে ফিরে যাচ্ছি কাশান শহরে। একটি রুফটপ কফি শপে বসবো এবং ওখান থেকে দেখবো কাশানের রাতের সৌন্দর্য, কফি খাবো, আর আমার এক লোকাল ফ্রেন্ড আছে, ওর কাছ থেকে শুনবো কাশানের আরো অনেক গল্প। সারাদিন ঘোরাঘুরি করে একটু ক্লান্ত। এখানে একটা রুফটপ কফি হাউস আছে, আমেরিকানো, এখানটায় আসলাম কফি খাওয়ার জন্য, একটু শরীরটাকে একটু চাঙ্গা করার জন্য। আমরা ওই পাশটায় যাবো, এদিকে ওদিকটার ভিউ ভালো, আর এদিকটা রাস্তার পাশে প্রচুর বাতাস বইছে, বালু উড়িয়ে একদম সব দিকে মেখে দিচ্ছে। রেস্টুরেন্ট, হোটেল, এই যে কটেজ, বাংলো বা হেরিটেজ হোটেলগুলোই বলেন, মানুষের ভিড় কম অনেক, কারণ এখানে যেহেতু বাইরে থেকে লোক আসে না। কাশানের এসব ঐতিহ্যবাহী প্রাচীন বাড়িতে ছাদের উপরে এ ধরনের গ্লাস বসানো থাকে, যার ভিতর দিয়ে দিনের বেলায় সূর্যের আলো প্রবেশ করে ঘরের ভিতরটা আলোকিত করে রাখে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন উইন্ড ক্যাচার টাওয়ার, যার মাধ্যমে বাতাস প্রবাহিত হয়ে ঘরের ভিতরটা শীতল রাখে। গান গাচ্ছে।
একদল ইয়ং ছেলেপান গিটার এবং ড্রাম বাজিয়ে গান গাচ্ছিল, অনেক মজা করছিল। আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ এনভায়রনমেন্টটা এখন এই ধরনের মিউজিক ডিমান্ড করছিল। যদিও আমি এই গানের অর্থ কিছুই বুঝতে পারছিলাম না। আমরা বাহির থেকে যারা ইরানকে খুবই কট্টরপন্থী মোল্লাদের দেশ হিসেবে জানি, বাস্তবে কিন্তু আসলে সেটা পুরোপুরি সত্য নয়, এবং অবশ্যই তা ইরানিয়ান মুভির মতো নয়। এবার একটু আপনাদের রাতের ভিউটা দেখাই। আমি যে হোটেলে উঠেছি, বড়া থেকে পানি বেরোচ্ছে, কোনো লোকজন নেই, এত নির্মল একটা ওয়েদার। আর এখন ওয়েদারটা হচ্ছে আপনার এসি টেম্পারেচার, না বেশি কোল্ড না বেশি হচ্ছে হট। তো দেখা যায় চমৎকার একটা সময়। এই সময় এখানে বসে বন্ধুবান্ধব আড্ডা দেওয়া বা গল্প করা অসাধারণ একটা মুহূর্ত। বাট আমি যেহেতু একদম সলো ট্রাভেলার, সো আমাকে একাই ঘুরতে হয়, কিন্তু চলার পথে দেখা যায় অপরিচিত লোকের সাথে পরিচয় হয়ে নেওয়া, নতুন বন্ধু তৈরি করে নেওয়া, এটা হয়ে যায়। রাতে আমি হোটেল থেকে বেরিয়ে গেলাম, কারণ কালকে যেহেতু সকালে চলে যাব, হয়তো মার্কেট খোলা পাবো না যখন বেরোবো। তো কাশান থেকে কিছু টুকটাক শপিং করলাম। এখানের যে স্পেশাল যেগুলো আছে, রোজ ওয়াটার বা বিভিন্ন ধরনের ফ্লাওয়ারের তৈরি চা এবং হচ্ছে ফ্রেগনেন্স যেটা আছে আর কি এখানে ওদের সেন্ট, সেটা খুবই বিখ্যাত। আমি এটা কিছু কিনে নিলাম। তো তারপরে সামনে ফাস্টফুডের দোকান পড়লো। এখানে রাতে খাবারের জন্য আসলাম একটা ফাস্টফুড। ওরা হচ্ছে আমার ভাষা বুঝতে আসছে না, আমি ওদেরটা বুঝি না। তো তারপর মানে আমি বললাম যে কি আছে তোমার এখানে, তো শব্দ করে চিকেনটাকে মানে দেখালো, গট গট গট, মানে গট 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 কক। খুবই একটা হাস্যকর শব্দ করছে, যেটা আমি রেকর্ড করতে পারিনি। আর হচ্ছে জমজম কোলা, ওকে, ফার্স্ট টাইম জমজম কোলা আমি ট্রাই করছি ইরানে এসে। আর বিশাল সাইজের একটা চিকেন শর্মা, আমি এটা খেতে পারবো না, খবর হয়ে যাবে আমার। ওকে, ট্রাই করা যাক। এখানে অবস্থা কত বড়, এটা দুজন খেতে পারবে। ওকে, টেস্ট করা যাক। সো এত বড়টা খেতে আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে। শসা আছে এটার ভিতরে, চিকেন, মাশরুম আর মনে হয় জলপাই দেওয়া আছে। বাট এটা খেতে অনেক মজা, অ্যাটলিস্ট দুপুরে যে লাঞ্চ করেছি তার চেয়ে অনেক মজা খেতে আর কি। এখন হচ্ছে খাসানের লোকাল টাইম হচ্ছে রাত 11:49, আর বাংলাদেশ সময় হচ্ছে রাত 2:19। তো হচ্ছে আমার চোখে একটু ঘুম পাচ্ছে, কারণ যেহেতু আমার দেশের টাইম জোন অনুযায়ী এখন ঘুমানোর সময় আমার, কিন্তু তারপরও চোখে ঘুম নেই। এখন হচ্ছে আমি আমার হোটেলের যে ভিতর সাইডে ঘুরে বেড়াচ্ছি। তাই খাসানে বা তেহরানে এখন হচ্ছে বসন্ত, আর এটা হচ্ছে বসন্তের রাত। অসাধারণ একটা মানে মুহূর্ত এখানে। দেখেন কত সুন্দর নীরব পুরো বাড়িটা, কিন্তু এখানে কিন্তু টুরিস্ট আছে, কোনো হইহল্লা নাই, কিছু নেই। আর পানির পড়াটা দিনে বন্ধ ছিল, এখন অল্প অল্প পানি হচ্ছে। আর এখন এটি বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে, এটা থেকে অদ্ভুত ধরনের একটা মানে গ্রাম চারিদিকে ছড়াই পড়ছে। তো এটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা মায়াবী একটা মোমেন্ট ক্রিয়েট করছে। একদিকে হচ্ছে জ্যোৎস্না রাত, সুন্দর হিমশীতল বাতাস, কারণ চারপাশে হচ্ছে মরুভূমি, তারপরে পিছনের দিকে দেখলাম অনেক বড় একটা মাউন্টেন। আর এই ধরনের সুন্দর একটা মানে জায়গা, সুন্দর একটা পরিবেশ, সব কিছু মিলিয়ে একদম অসাধারণ একটা অবস্থা। তাও ওই যে বসার জায়গা, আমি সামনে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারছি না, কারণ আমার বাম পাশে একটা বারান্দায় দুটো মেয়ে ওখানে বসে গল্প করছে। সো ইরানের সমাজ ব্যবস্থা সম্পর্কে আপনারা অবগত। আমি একজন ফরেনার, একমাত্র ফরেনার টুরিস্ট এই হোটেলে। তো ওরা ওদের মতন গল্প করছে, কারো প্রাইভেসি নষ্ট করার কোনো রাইট আমার নেই, এটা কোনো ভদ্রতার ভিতরে পড়ে না। ওকে, জানি না আপনারা ক্যামেরায় চাঁদ দেখতে পাচ্ছেন কিনা, বেশ সুন্দর একটা গাছের উপরে চাঁদ। আউটসাইডে এখন ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে গেছে, আর এখানে রেস্টুরেন্টগুলি হচ্ছে অলমোস্ট 8:30টার ভিতরে বন্ধ হয়ে যায়। এরপরে খাবার খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। আমি একটু বাইরে হাঁটার জন্য বেরোছিলাম রাস্তা থেকে, কিন্তু ওখানে যেটা দেখছি যে এখন হচ্ছে কিছু ইয়ং ছেলে পান মোটর বাইক কিংবা গাড়ি নিয়ে বেপরোয়াভাবে ছোটাছুটি করছে ফাঁকা রাস্তায়। সো কিছুটা মানে ওরা বেপরোয়া টাইপের,
হয়তো আমার কাছে বেপরোয়া মনে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা ওদের মতন করে মজা করছে। আর হচ্ছে তো আমি ওখানে এভাবে রাস্তা ঘোরাটা সেফ মনে করিনি, দ্যাটস ওয়াই ব্যাক করছি আবার হোটেলে। তো এখন হচ্ছে আমি বারান্দায় বসে মানে হেডফোনে গান শুনবো। আরও বেশ কিছুদিন সময় এখানে আমি থাকবো, তারপরে ঘুমোতে যাব। আর ততক্ষণে আমার ডিভাইসগুলো চার্জ হয়ে যাবে। তার ভিতর দুই একটা গেস্ট হচ্ছে মানে উৎসুক হয়ে আমার সাথে নিচ থেকে কথা বলছে আমি কোথা থেকে আসছি। তো যখন শুনে বাংলাদেশ থেকে, হ্যাঁ অনেকেই তারা বাংলাদেশ চেনে, আবার কেউ ভুল করে ইন্ডিয়া পাকিস্তানি বলে মনে করে। আর বাংলাদেশ থেকে যেহেতু খুব একটা ট্যুরিস্ট এখানটায় আসে না, তো মানে না চেনাটাই স্বাভাবিক। রিসেপশনে এখন আর একটা ছেলে আসছে রাত ডিউটি করার জন্য। ও দেখলাম অনেক মানে ইন্টারেস্ট বাংলাদেশ সম্পর্কে, অনেক কিছু জিজ্ঞেস করলো আমাকে। তো যাই হোক, আগামীকালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। কাশান নগরীর যে দুই একটা জায়গা বাকি আছে ওটা দেখার চেষ্টা করব, তারপর ইস্পাহানের উদ্দেশ্যে ইনশাল্লাহ সকালে আমি রওনা দিব। তো অনেক বেশি ভালো থাকবেন। শুভরাত্রি কাশান ইরান থেকে।